সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট নির্বাচনী প্রচারণা। দলের হুমকি ধামকির পরও বিভিন্ন পৌরসভায় সক্রিয় বিদ্রোহী প্রার্থীরা। সুষ্ঠু যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। একটা মডেল পৌরসভা হিসাবে গড়ার জন্য আমি ব্যাপক উন্নয়নমূলক কাজ করব, এই প্রতিশ্রুতি আমি জনগণকে দিচ্ছি। সরকার প্রধানের হস্তক্ষেপ কামনায় ইসির ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। তাদের ক্ষমতা প্রয়োগ করার জন্য অন্য কারোর দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সরকারি দল যে নির্বাচনের আচরণবিধি মানছেন না এবং নির্বাচন কমিশনকে তোয়াক্কা করছেন না, সেটা আমাদের অভিযোগগুলি আবার প্রমাণিত হলো। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করছে না, বরং দায়িত্ব এড়ানোর চেষ্টা করছিল। তারা বলছে যে তাদের কাছে অভিযোগ আসলে তারা সেই অভিযোগ খতিয়ে দেখবে, কিন্তু তাদের ভূমিকা তো রেফারির ভূমিকা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা 2015 এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। লক্ষ্য গৃহহীন শ্রমের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করা। মহাসড়কে ঝুঁকিপূর্ণ 3 চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মানছেন না কেউই। নানা অজুহাত চালকদের, সীমাবদ্ধতার কথা বলছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রামে ডাবল ও ট্রিপল মার্ডার সহ 7 মামলায় জেএমবির 8 সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। ধরাছোঁয়ার বাইরে নির্দেশদাতারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা মার্কিন সাংবাদিক লেয়া লেভিনের। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং 1.5 কোটি টাকায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নিল করাচি কিংস। খেলবেন পাকিস্তানের সুপার লিগে। দেশের 22টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন ও সিএনজি অটোরিকশা সহ ঝুঁকিপূর্ণ 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করা হলেও তা মানছেন না কেউই। হাইওয়ে পুলিশের তৎপরতার মাঝে কিছুটা কমলেও এখনও আবারও বিভিন্ন মহাসড়কে পুরো দমে চলছে এসব যান। সংশ্লিষ্টরা বলছেন, আলাদা লেন বা রাস্তা তৈরি না হওয়ায় এসব যানবাহনের মহাসড়ক ব্যবহার ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবু রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশ নিষেধাজ্ঞা অমান্য করে পুরো দমে চলছে বিভিন্ন ধরনের অটো টেম্পু, ব্যাটারি চালিত রিক্সা ও ভটভটি। ছোটখাটো এসব হালকা যান মহাসড়কে দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী পরিবহন করছে। নানা অজুহাতে নিষেধাজ্ঞা মানছেন না চালকরা, যাত্রীরা উঠছেন ঝুঁকি নিয়ে। অ্যাভেলেবেল কোনো বাস নেই যেটা দিয়ে আমি শর্ট রাস্তাটুকু যেতে পারবো, যার কারণে আমাদের এইরকম অটো রিক্সা অথবা যে রিক্সাগুলো আছে এগুলোতে ওঠা। আমরা আসি না, তখন হঠাৎ করে আইসি মানে ফ্যামিলি নিয়ে যাইতে খালি নামা দিয়ে আসবো কিনছি। এখন তো না চলে, বুদ্ধি নেই, গরিব মানুষ, এখন তো এই রোডে এখন কম উঠি। নিষেধাজ্ঞা আরোপের সময় 3 চাকার এসব যানের জন্য আলাদা রাস্তা কিংবা লেন চিহ্নিত করে দেওয়ার ঘোষণা থাকলেও পরে আর সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। চালকরা বলছেন, আলাদা লেন থাকলে তাদের আর মহাসড়ক ব্যবহারের প্রয়োজন হবে না। না, আলাদা রাস্তা থাকে তাহলে আলাদা রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাইতাম বা আমরা এই রোডে উঠতাম না, কিন্তু আমরা তো আলাদা রাস্তা নাই বিধায় তো আমরা এই রাস্তা চলছি। এদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযানে এসব যানবাহন চলাচল কমাতে পারলেও লোকবল স্বল্পতায় তা শতভাগ বন্ধ করা যাচ্ছে না। প্রত্যেকটা ফিডার রোডের মাথায় মাথায় জনবল দেওয়ার মতো জনবল আমাদের নাই। ফিডার রোড থেকে উঠে সে 2 কিলোমিটার দূরে যাবে, তখন সে চেষ্টা করে ওই সিএনজি আলাকে কোনোভাবে কনভিন্স করে একটু ভাড়া বাড়ায় দিয়ে বলে যে 2 কিলোমিটার নামাই দিয়ে আসো। আমরা মামলা দিচ্ছি, আমরা জরিমানা করতেছি, আমরা মোবাইল কোড করতেছি। এই কর্মকর্তা জানান, শুধু গাজীপুর জোনের 15টি জেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় গত 3.5 মাসে 3 চাকার যানবাহন আটক করা হয়েছে 3,500, মামলা হয়েছে 2,500 আর জরিমানা আদায় করা হয়েছে প্রায় 8.5 লাখ টাকা। কথা ছিল এসব মহাসড়কে চলবে না ছোটখাটো 3 চাকার এ ধরনের যানবাহন, কিন্তু এরপরও সবগুলো মহাসড়কে সবার চোখের সামনে চলছে এই ধরনের যানবাহনগুলো। সংশ্লিষ্টরা বলছেন, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি এসব যানবাহনের জন্য আলাদা লেন কিংবা রাস্তার ব্যবস্থা করা গেলে মহাসড়কে কমে আসবে দুর্ঘটনার ঝুঁকি। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর।
গৃহকর্মীদের শ্রমের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা 2015 এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে ব্রিফিংয়ে এই বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2015 এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2015 এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। এতে মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। জেনেভা কনভেনশনের 189 নম্বর আইটেম অনুযায়ী আমরা চুক্তিবদ্ধ ব্যক্তির সুরক্ষা, কল্যাণ, তারপরে গৃহকর্মকে শ্রম হিসাবে স্বীকৃতি ও মর্যাদা প্রদান, গৃহকর্মীদের জন্য শোভন কাজ ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতকরণ, বিশ্রাম, বিনোদন, ছুটি, এগুলো সবগুলো বিস্তারিত বলা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2015, প্রাইভেটাইজেশন কমিশন এবং বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এই দুটো প্রতিষ্ঠানকে একীভূত করে একটি আইনের আওতা নিয়ে আসা হয়। এই আইনটার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন 31 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। সকাল 10:30টার দিকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে এই মামলার কার্যক্রম শুরু হয়। দেশে ফিরলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় এই মামলায় বেগম জিয়ার অনুপস্থিতিতেই আদালতের কার্যক্রম চালানোর আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীর জেরা ও নতুন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আদেশ দেন। এরপর মামলার 27তম সাক্ষীকে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। দেখছেন দুপুর। এবার পৌরসভা নির্বাচনের খবর। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, দেশের বিভিন্ন এলাকায় পৌর নির্বাচনের প্রচারণা ততই জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অতীত কর্মকাণ্ডের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চান ভোটাররা। ব্যুরো প্রতিবেদক জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাদারীপুরের শিবচর পৌর এলাকা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে পৌরসভার 15টি কেন্দ্রে 14,549 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই শিবচরের একটা মডেল পৌরসভা হিসাবে গড়ার জন্য আমি ব্যাপক উন্নয়নমূলক কাজ করব, এই প্রতিশ্রুতি আমি জনগণকে দিচ্ছি। নির্বাচিত হতে পারলে আমার দায়িত্ব আমি 9 নম্বর ওয়ার্ডকে সুন্দর সুশৃঙ্খলভাবে সাজাবো। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর নির্বাচনে বিজয়ী হলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার সহ হয়রানির অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী। নির্বাচনের যে একটা উৎসব পরিবেশ যেটা থাকে সেভাবে কাজ করতে পারছি না। আমি একাই বলা যায় জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমি মূলত ক্যান্ডিডেট হয়েছি সাধারণ যে জনগণ আছে তাদের দাবিতেই আজকে আমি মোহনগঞ্জ পুরো ক্যান্ডিডেট হচ্ছি। সুষ্ঠু যদি নির্বাচন হয় ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী আমি জয়লাভ করবো ইনশাল্লাহ। মোহনগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, সময় উপযোগী এবং সুন্দর নান্দনিক পৌরসভা হিসাবে আমি গড়ে তুলব। এদিকে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় জাসদ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন আওয়ামী লীগ প্রার্থী। আর বিএনপি প্রার্থী বলছেন, ভোটাররা অতীত কর্মকাণ্ডের আলোকে ভোট দিলে বিজয়ী হবেন তিনি। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন শরীয়তপুর পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ তালুকদার। এতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। এছাড়া শীত উপেক্ষা করে জোরে সোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন পৌর এলাকার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর পৌরসভা আছেন আমাদের রিপোর্টার তানিম মেহেন্দি, চট্টগ্রামের সাতকানিয়ায় কমলদে এবং ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচনের প্রচারণার সবশেষ হালচাল আপনাদের জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আমরা শুরুতে যাচ্ছি তানিম মেহেন্দির কাছে। তানিম,
রাজু, শ্রীপুরের পৌরসভা এবছর এই নির্বাচনে 58,000 ভোটার রয়েছে এবং 58,000 ভোটাররা 22টি কেন্দ্রে 30 ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটারদের যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য 4 জন মেয়র প্রার্থী শ্রীপুর পৌরসভায় তারা নির্বাচনে প্রার্থিতা করছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 4 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত একজন প্রার্থী রয়েছেন এবং যিনি বর্তমানের শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে এখনো রয়েছেন। এর আগেও তিনি 2বার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর বাইরে বিএনপি সমর্থিত একজন মেয়র প্রার্থী রয়েছেন, এছাড়াও স্বতন্ত্র 2 জন মেয়র প্রার্থী রয়েছেন। যদিও এখানকার যারা স্থানীয় জনগণ এবং ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী থাকলেও নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যেই হবে এবং আমরা সকাল থেকে যেমনটি দেখেছিলাম এই 2 প্রার্থী কিন্তু ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন এবং প্রার্থীদের কাছে তারা ভোট চাইছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। বিশেষ করে শ্রীপুর পৌরসভার বেশ কয়েকটি এলাকা রয়েছে যেসব এলাকায় রাস্তাঘাট বেশ অনুন্নত এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়। ভোটারদের যে দাবি রাস্তাঘাটের উন্নয়ন, সেই দাবির প্রতি তারা তাদেরকে সমর্থন করে তারা মেয়র প্রার্থীরা বলছেন যে নির্বাচিত হতে পারলে রাস্তাঘাটের উন্নয়ন করবেন। পাশাপাশি বেশ কয়েকটি গ্রামে, পৌরসভার মধ্যে কয়েকটি গ্রামে আমরা দেখেছি যে এবং ভোটাররা বলেছেন বিদ্যুৎ সুবিধা নেই এবং প্রার্থীরা বলছে যে নির্বাচিত হলে সেই বিদ্যুতের যে সুবিধা বঞ্চিত অঞ্চল রয়েছে, এলাকা রয়েছে, সেই বিদ্যুতের সুবিধা বঞ্চিত এলাকাগুলোকে বিদ্যুতের আওতাভুক্ত আনা হবে এবং এ ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মূলত তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি নির্বাচনী যে কেন্দ্র রয়েছে সেই নির্বাচনী কেন্দ্রে তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে তেমন কোনো অভিযোগ না থাকলেও বিএনপি সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তিনি গণমাধ্যম কর্মীদের কাছে কয়েকটি অভিযোগ করেছেন যে হয়তোবা আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন। যদিও এর পক্ষে তিনি রিটার্নিং অফিসারের কাছে কোনো ধরনের অভিযোগপত্র দেননি এমনটি আমাদেরকে জানিয়েছেন। রাজু, চট্টগ্রামের সাতকানিয়ায় রয়েছেন আমাদের সহকর্মী কমল দে, সেখানকার খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ তানেন। দক্ষিণ চট্টগ্রামের নির্বাচনী খবর জানানোর জন্য দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী পেরিয়ে এখন আমি সাতকানিয়ায়। আমি দেখেছি চট্টগ্রামের বাঁশখালী যে খবর ঠিক সাতকানিয়া একই অবস্থা, অর্থাৎ পৌরসভাগুলোর নামে পৌরসভা হলো তেমন কিন্তু নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে না পৌরবাসীরা। আমরা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট এবং তেমন স্বাস্থ্যসেবা বা অন্যান্য যে সেবাগুলো রয়েছে নাগরিক সেবা, তার কিছুই পাচ্ছে না এখানকার পৌরবাসী। তারপরও বছর শেষ হলে বা মেয়াদ শেষ হলে মানুষ ভোট দিচ্ছে। এক্ষেত্রে এবার ভোটাররা আশা করছেন তারা একজন যোগ্য প্রার্থী বেছে আনবেন এবং যে যোগ্য প্রার্থী তাদের উন্নয়নের কাজে আসবে বলে তারা বলছেন। এক্ষেত্রে আমি এখন আছি সাতকানিয়ায়। এবার মেয়র পদে 3 জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের মোহাম্মদ জুবায়ের, বিএনপি রয়েছেন রফিকুল ইসলাম এবং বিএনপি রয়েছে মোহাম্মদ ইউসুফ। এছাড়া আমরা দেখেছি সাতকানিয়ায় মোট ভোটার রয়েছে 32,970, যেখানে কেন্দ্র সংখ্যা 12। এছাড়া 3 জন মেয়র প্রার্থীর পাশাপাশি এখানে দেখতে আমরা সাধারণ যে কাউন্সিলর প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী 33 জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন 5 জন। অর্থাৎ একটা কথা বলা যায়, জামাত শিবির অধ্যুষিত যে এলাকাটি সেই মূলত সেই সাতকানিয়া, কিন্তু এখানে জামাত কোনো প্রার্থী দেয়নি, একইভাবে তারা কাউকে সমর্থন পর্যন্ত এখন পর্যন্ত দেয়নি। গতবার যে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন মেয়র ছিলেন মাহমুদুর রহমান, তিনি পরবর্তী আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, কিন্তু তাকে এবার নমিনেশন দেওয়া হয়নি। এবার নমিনেশন দেওয়া হয়েছে মোহাম্মদ জুবাইরকে। মূলত 3 প্রার্থী সকাল থেকে রাত অবধি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা যারা ভোটারদের দ্বারা দ্বারা ঘুরছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা হাট বাজারগুলো থেকে তারা ভোট চাইছেন, তারা বলছেন যে এলাকার যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই কাঙ্ক্ষিত উন্নয়নের আশ্বাস তারা দিচ্ছেন। এবং অপরদিকে জনগণ বলছেন তারা এতদিন পর্যন্ত যে বঞ্চিত ছিল যে নগরবাসীর সেবা থেকে, সে প্রত্যাশা, সে সেবা তারা আবার পাবে, সে প্রত্যাশা তারা আগামী 30 ডিসেম্বর তারা ভোট দিবে। এক্ষেত্রে যারা আমরা কথা বলেছিলাম সাধারণ ভোটারদের সাথে, সাধারণ ভোটাররা বলছেন তারা কিন্তু এখন প্রার্থীদের হয়তো আর আশ্বাসে ভুলবেন না। তারা শেষ পর্যায়ে গিয়ে একজন সৎ এবং যোগ্য প্রার্থী তারা বাছাই করে নেবেন। যে প্রার্থীদের এলাকার যেসব উন্নয়ন বাকি রয়ে গেছে, রাস্তাঘাটে যে উন্নয়ন বা যে পানি ব্যবস্থা উন্নয়ন করা যায়, এমনকি চিকিৎসা সেবা সহ শিক্ষা সেবা, অন্যান্য যে স্বাস্থ্য সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো নিশ্চিত করবে এমন প্রার্থী তারা বেছে আনবেন। এক্ষেত্রে আমরা দেখেছি প্রধান যে 3 প্রার্থী রয়েছে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এরবারে আর কোনো প্রার্থী নেই, মূলত 3 প্রার্থী এই মাঠঘাট চষে বেড়াচ্ছেন, তারা ভোট আশা করছেন। আমরা দেখেছি সকালে তীব্র শীত এবং কুয়াশা উপেক্ষা করে প্রার্থীরা মাঠে চষে বেড়াচ্ছেন ভোটের আশায়। এখন এ পর্যন্ত ছিল চট্টগ্রামের সাতকানিয়ায় প্রচারণা সর্বশেষ। এখন আমরা চলে যাব ময়মনসিংহের ফুলপুরে, সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ।
ধন্যবাদ কমল। আসলে ময়মনসিংহের 9টি পৌরসভায় যে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবগুলো পৌরসভায় আসলে এখন তুমুল প্রচারণা চলছে। আমরা দেখছি যে বিভিন্ন পৌরসভায় আসলে মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারা জোরদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচারণার মাত্রা ততই তীব্র হচ্ছে এবং প্রচারণার মাত্রা ততই বাড়ছে। রীতিমতো প্রত্যেকটি পৌরসভায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং আসলে যারা প্রার্থী হয়েছেন নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে তাদের উপর চাপও বাড়ছে এবং তারা আসলে হিসেব নিকেশ করছেন কিভাবে তারা তাদের বৈতরণী পার হবেন বা জনপ্রিয়তার কি অবস্থা, এই বিষয়গুলো যাচাই বাছাই করেই তারা প্রচারণা এবং জোরদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে আসলে পৌরসভাগুলোর রাস্তাঘাট অলিগলি পাড়া মহল্লা সবগুলো পোস্টারে ছেয়ে গেছে এবং বেলা 2টার পর থেকে নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী মাইকিং ব্যবহার করা হচ্ছে। তো এই নির্বাচন সামনে আসার সাথে সাথে আসলে প্রার্থীদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক লড়াইয়েরও তৈরি হয়েছে। যেমন আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ফুলপুর পৌরসভায়। এখানে যে 4 জন মেয়র প্রার্থী রয়েছেন তারাও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন শশধর সেন এবং বিএনপি প্রার্থী রয়েছেন আমিনুল হক এবং আওয়ামী লীগের আরেকজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন মোহাম্মদ শাহজাহান এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মোহাম্মদ SM ইউসুফ আলী। এখানে আমরা আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা বলেছি। তারা আসলে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। বিএনপি প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি আসলে আওয়ামী লীগের প্রার্থী শশধর সেনকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে 10,000 টাকা জরিমানা করেছেন। তো সব মিলিয়ে একটা উত্তাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পৌরসভায়, এখানে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে। তো এই ছিল আসলে ফুলপুর পৌরসভার পৌর নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজু। দর্শক, সারা দেশেই শুরু হয়েছে পৌরসভাগুলোতে নির্বাচনের যে আমেজ। আমরা সারা দেশের খবর আপনাদেরকে জানালাম। আমরা জানিয়েছি গাজীপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রামের সাতকানিয়ার খবর। সাতকানিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। গাজীপুরের শ্রীপুর থেকে আমাদের সঙ্গে তানিন মেহেদি এবং ময়মনসিংহের ফুলপুর পৌরসভার খবর জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। আসন্ন পৌর নির্বাচনকে দলীয় প্রভাব মুক্ত রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষে একজন দলীয় প্রধানের হস্তক্ষেপ কামনা সুষ্ঠু নির্বাচনের জন্য কতখানি সহায়ক? বিভিন্ন মহলে এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছে এতে নির্বাচন কমিশনের দুর্বলতা স্পষ্ট হয়েছে, যা প্রার্থী এবং ভোটারদের মাঝে আস্থার সংকট তৈরি করবে। আবার কারো কারো মতে কমিশনের এমন বক্তব্য সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ইসির ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ, যা এতদিন অনুপস্থিত ছিল। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। অনেকদিন পর বাংলাদেশের মানুষ দেখার সুযোগ পাবে নৌকা আর ধানের শীষের দ্বৈরথ। শুরু থেকে সরকারি দলের পক্ষ থেকে দাবি জানিয়ে আসা হচ্ছিল নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্যের অংশগ্রহণের সুযোগ রাখার, আর বিএনপির অবস্থান ছিল আওয়ামী লীগের এই দাবির বিপরীতে। শেষমেশ প্রচারণায় সংসদ সদস্যের অংশগ্রহণের সুযোগ না দিয়ে আচরণবিধিতে আগের নিয়মই বহাল রাখে নির্বাচন কমিশন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই বিধান অমান্য করায় দেশের বিভিন্ন এলাকায় সরকারের মন্ত্রী ও এমপিদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি। এছাড়াও অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায় সরকার দলীয়রা প্রভাব বিস্তার করছে নির্বাচন পরিচালনায় নিয়োজিত কাজের উপর। এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রোববার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গণমাধ্যমে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ। নির্বাচন কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের অবস্থান ইতিবাচক হিসেবেই দেখছে আওয়ামী লীগ। অপরদিকে বিএনপি বলছে এর মধ্য দিয়ে কমিশনের নিজের দুর্বলতাকেই স্পষ্ট করে দিয়েছে দেশ ও জাতির সামনে। গতকাল নির্বাচন কমিশন নিজেই স্বীকার করে তাদের মেয়াদের মধ্যে প্রথমবার একটি বিরোধী দলের অভিযোগকে সত্য বলে প্রমাণিত করলেন। স্বাধীন নির্বাচন কমিশন যে এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচনের আচরণবিধি মেনে চলার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর উপর তার আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে, সেটা তারা করতে পারে এবং ইতিমধ্যে করেছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের ক্ষমতা প্রয়োগ করার জন্য অন্য কারো দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর বিশ্লেষকরা বলছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মুখে এ ধরনের কথা শোভা না পেলেও এর মধ্য দিয়ে অন্তত নির্বাচন কমিশনের ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। এটা এক ধরনের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের একটা ইঙ্গিত দিচ্ছে যে স্বায়ত্তশাসিত স্বাধীন সাংবিধানিক সংস্থাগুলো
তার ক্ষমতায়িত বোধটা অনেক দুর্বল। নিঃসন্দেহে এটা নির্বাচন কমিশনের দুর্বলতারই তো নিঃসন্দেহে দুর্বলতারই প্রতিফলন। নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করেছে, হ্যাঁ করতেই পারে, কিন্তু তাদের যেটা করণীয় এটা দরকার হলো এখন তাদের সেই কাজগুলো করা। আগামী 30 ডিসেম্বর একযোগে 234টি পৌরসভায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে মৌসুমের শুরুতে পর্যটকদের ভিড় বেড়েছে। লোকসান কাটিয়ে ব্যবসা ভালো হওয়ার আশা স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মোটেল মালিকদের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বিজয় দিবসের অনুষ্ঠানে মার্কিন সাংবাদিক লিয়া লেভিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন। একই অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে দেশে বিদেশে বাংলাদেশের সব অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শেহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্বর যুদ্ধাপরাধীদের মনে সামান্যতম অনুশোচনা না এলেও মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগের স্মৃতিচারণে ভিনদেশী সাংবাদিকের দু চোখের কোণে জমে বেদনার অশ্রু। আবেগরুদ্ধ হয়ে ওঠে তার কণ্ঠ। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে আয়োজিত বাঙালির আনন্দ স্রোতে ভেজা মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এমনি করেই জড়িয়ে আসে মার্কিন সাংবাদিক লিয়া লেভিনের কণ্ঠ। একাত্তরে যখন বাংলাদেশে যাই আমার কোনো ধারণাই ছিল না সেখানে কি চলছে। হত্যার ধ্বংস দেখে আমি হতবাক হয়ে যাই, যা আমাকে গভীরভাবে আলোড়িত করে। সেই যুদ্ধের দিনগুলো ও বিশেষত বাঙালির দৃঢ় মনোভাব আর সাহসিকতার গল্প জয় বাংলা নামে একটি সিনেমায় ধরে রাখার চেষ্টা করি। প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ আর তার স্ত্রী সেই ফুটেজগুলো নিয়ে মুক্তির গান নামে একটি অসাধারণ সিনেমা তৈরি করে আমাকে চিরকৃতজ্ঞ করেছেন। সে সময়ের পাশাপাশি বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন লেভিন। আমার দেশ তখন আপনাদের নিরীহ মানুষদের হত্যাকারী পাকিস্তানকে সমর্থন করছিল, অস্ত্র সরবরাহ করছিল। বুঝতেই পারছেন একজন মার্কিন নাগরিক হিসেবে তখন বাংলাদেশে আমার অবস্থান করা কেমন কঠিন ছিল। আমি বুঝি না যুক্তরাষ্ট্র কেন সবসময় ভুল পক্ষকে সমর্থন করে, এখনো তারা তাই করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মোমেন সকল ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যখন এই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং সাজা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় দেশে এবং আন্তর্জাতিকভাবে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। তা আপনারা প্রবাসে যারা আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আছেন, তারাও এই সমস্ত ষড়যন্ত্র রুখে দাঁড়াবেন। কনসাল জেনারেল শামীম আহসান সহ নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ডব্লিউটিওর 10ম মিনিস্ট্রিয়াল কনফারেন্স শেষে দেশে ফিরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সার্লিফ তিনি উপস্থিত ছিলেন এবং উহুরু কেনিয়াত্তা তিনি হলেন কেনিয়ার প্রেসিডেন্ট। পরে একটা মিটিং আবার যখন লাইবেরিয়াকে অ্যাকসেশন দেওয়া হয়, অর্থাৎ এলডিসিতে অন্তর্ভুক্ত করা হয়, তার একটা অনুষ্ঠান হয়েছে বিকালে। সেই মিটিংয়েও কেনিয়ার প্রেসিডেন্ট, লাইবেরিয়ার প্রেসিডেন্ট, সেই মিটিংয়েও আমি স্বল্পোন্নত দেশগুলির প্রতিনিধি হিসেবে বক্তৃতা করি। বিকজ দি প্রসেস অফ অ্যাকসেশন ওয়াজ ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট। ইন স্পাইট অফ দ্যাট দুইটা দেশ, লাইবেরিয়া এবং আফগানিস্তান, তারা মেম্বার আছে এবং আফগানিস্তানের অ্যাকসেশনের সময়ও আমরা বক্তৃতা করেছি। এগুলো আমাদের ওখানে কার্যকলাপ। তারপরে যে সম্মেলনটা, এটা খুব ইম্পর্টেন্ট, যে সম্মেলনটা 15 থেকে 18 তারিখ পর্যন্ত চলার কথা, সেই সম্মেলনটা 15 থেকে 19 তারিখ পর্যন্ত চলেছে। কারণ ঐক্যমত্যে পৌঁছা এবার খুব কঠিন ছিল, কিন্তু শেষ মুহূর্তে 19 তারিখে একটা ডিক্লারেশন হয়। এমন একটা অবস্থা ছিল যে আদৌ ডিক্লারেশন হয় কিনা। এবং আমি এখানে আরও দ্বিপাক্ষিক আমরা অনেক আলোচনা করেছি। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিটিং ছিল আমার সাথে ইউএসটিআর,
ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর ফ্রোম্যান উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে উনি আমার সাথে সাক্ষাৎ করবেন। অ্যাকর্ডিংলি আমি, আমাদের সিনিয়র সচিব এবং আমাদের জেনেভাস্থ রাষ্ট্রদূত আমরা তিনজন তার সাথে মিটিং করি এবং সেই মিটিংটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং তিনি চেয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা চিন্তা ধ্যান ধারণা ছিল অ্যাবাউট দোহা রাউন্ড, সে ব্যাপারে আমরা তাদের সাথে একমত হই। আমি বিনয়ের সাথে বলেছিলাম যে আই এম রিপ্রেজেন্টিং নট অনলি বাংলাদেশ, আই এম রিপ্রেজেন্টিং দ্য হোল এলডিসি কান্ট্রিজ। ডব্লিউটিওর 10ম মিনিস্ট্রিয়াল কনফারেন্স শেষে দেশে ফিরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা এতক্ষণ সেখান থেকে সরাসরি সম্প্রচারে ছিলাম। চট্টগ্রামের বাইজিদ মাজারে ডাবল এবং সদরঘাটে ট্রিপল মার্ডার সহ 7টি মামলায় জঙ্গি সংগঠন জেএবির অন্তত 8 সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। তদন্তের এই পর্যায়ে সবগুলো ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ফারদিনকে চিহ্নিত করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে নির্দেশদাতারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 থেকে আড়াই মাসে বন্দরনগরী চট্টগ্রামে বেশ কটি বড় ধরনের নাশকতা চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে বাইজিত এলাকায় মাজারে ঢুকে খাদেম সহ 2 জনকে জবাই করে হত্যা ও সংগঠনের তহবিল সংগ্রহের জন্য টাকা ছিনতাই করতে গিয়ে 3 জন নিহত হওয়ার ঘটনা রয়েছে। এছাড়া পুলিশের উপর গ্রেনেড হামলা চালাতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে দায়ী করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। জেএমবির যে সদস্য ধরা পড়েন তার পরের সদস্যকে ধরতে গেলেই সেটা কাটা পদ্ধতি তারা ব্যবহার করে। তারপরেও মাস্টার মাইন্ড কারা আছে, কারা অর্থ যোগান দিচ্ছে, এই তথ্যগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আর বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে আমরা নিশ্চিত হয়েছি যে এই হামলাগুলো জেএমবি কর্তৃক সংঘটিত হয়েছে। তদন্তকারী গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী বাইজিদের জোড়া খুনের জন্য 1 জন, সদরঘাটে 3 খুনের ঘটনায় 2টি মামলায় 6 জন, কর্ণফুলী থানার 3টি মামলার প্রতিটিতে 4 জনকে অভিযুক্ত করা হচ্ছে। 7টি মামলার মধ্যে কয়েকটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় অভিযোগপত্র দাখিল করা হবে। আর অন্য যে মামলাগুলো আছে সেগুলো আমরা ঘটনাস্থল থেকে যে তথ্য প্রমাণ পেয়েছি, তারপরে আসামিদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদে যে তথ্য প্রমাণ পেয়েছি, সেগুলো আমরা অনেক দূরে গিয়েছি। খুব শীঘ্রই সে মামলাগুলোরও চার্জশিট আমরা দাখিল করতে পারবো। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন 7টি মামলার চার্জশিটে গ্রেপ্তার হয়নি এই ধরনের বেশ কয়েকজন জঙ্গি সদস্যের নাম থাকবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় উত্তরের জনপদ পঞ্চগড় সহ যশোর ও শরীয়তপুরে জেঁকে বসেছে পৌষের শীত। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন যশোর জেলার বিভিন্ন এলাকা। কনকনে হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দেয় কয়েক গুণ। এদিকে শীতের কারণে কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। মানুষও বেরোতে পারছে না, কাজ কামের সমস্যা। এখন কুয়াশার জন্য আমরা গাড়িও চালাতে পারছি না, আমাদের কাজের চাপ কম। বহু লোক তো ফিরে ফিরে যাচ্ছে, কাজ হয় না, সব বেকার, কাজ নেই। একদিন হয়, 5 দিন হয় না, খুব অসহায় আমরা দিন কাটতে। অন্য বছরের থেকে এবার শীত খুব বেশি ভাগ, এই জন্য আমরা কাজ কাম সকালবেলায় করতে পারি না। কাজটা নিয়ে অনেক কষ্ট হচ্ছে। শীতের কারণে কোনো কাজ কাম করা যাচ্ছে না। শরীয়তপুরে শীতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোর থেকে যাত্রীদের অপেক্ষায় অলস সময় পার করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনের চালকদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। কুয়াশার লেগে গাড়ি চালাইতে পারতেছি না, প্যাসেঞ্জার নাই, এইভাবে বসে রয়েছি। নামাজ কালাম পড়তে পারি না শীতের জন্য, শীতে আমরা খুব অবস্থা কাহিল হয়ে গেছে। এদিকে শীত জেঁকে বসেছে উত্তরের জনপদ পঞ্চগড়েও। কুয়াশার চাদরে ঢাকা বেশিরভাগ এলাকা। এ কারণে বেশ বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করে বিভিন্ন রুটের যানবাহন। একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে চলছে ছিন্নমূল মানুষের শীত নিবারণের চেষ্টা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কুমিল্লার গোলাবাড়ি সীমান্ত থেকে ক্যামেরুনের এক নাগরিককে আটক করেছে বিজিবি। সকালে তাকে আটক করা হয়। বিজিবি জানায় সীমান্তের কেরানীনগর দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করে টহলরত সদস্যরা। এ সময় তার কাছে বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় রুপি ও ইউএস ডলার পাওয়া গেছে। গোলাবাড়ির আন্ডার কমান্ড কেরানীনগর গ্রাম থেকে একজন বিদেশি নাগরিককে অবৈধভাবে আসতেছিল বিদায় তাকে আটক করি
এবং তার কাছে কোনো পাসপোর্ট এবং বৈধ কোনো কাগজপত্র ছিল না। আর সেই হিসাবে আমরা আটক করে এটা থানায় সোপর্দ করব। এ ব্যাপারে কার্যক্রম চলছে। ক্যামেরুন দেশের নাগরিক সে। বিদ্যুৎ খাতের অবকাঠামো নির্মাণে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি জোরালো ভূমিকা রেখে চলেছে দেশের সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো। গেল কবছরে সরকারি মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইটকলের অর্থায়নে শক্ত ভিত রচিত হয়েছে বিদ্যুৎ খাতে। এরই মধ্যে বিদ্যুৎ খাতে প্রায় 1700 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। বিদ্যুৎ মন্ত্রণালয়ের আশা, দাতা গোষ্ঠীর ঋণের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের স্বার্থে সৃষ্টি করতে হবে এমন আরও প্রতিষ্ঠান। দেবাশিস রায় রিপোর্ট। দেশে অর্থনীতির গতি প্রবাহ ধরে রাখার ক্ষেত্রে অন্যতম হিসেবে বিবেচিত বিদ্যুৎ খাত। আর সে কারণেই প্রতিনিয়ত বাড়তে থাকা চাহিদা মোকাবেলায় নীতি নির্ধারকরা জোর দিচ্ছেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। মাঝারি থেকে বৃহৎ আকারের এসব প্রকল্পে বড় সংকট হয়ে দেখা দেয় অর্থ যোগানের বিষয়টি। কিন্তু থেমে নেই বাংলাদেশ। 2001 সালে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে 450 মেগাওয়াটের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্যে দিয়ে বিদ্যুৎ খাতে বিনিয়োগ শুরু করে ইটকল। এরপর অব্যাহত থাকে ছোট বড় বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ। প্রতিষ্ঠানটির তথ্যমতে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের 13% আসছে ইটকলের বিনিয়োগ থেকে। উৎপাদিত হচ্ছে 1500 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ। এছাড়া বিনিয়োগের অপেক্ষায় থাকা প্রকল্প থেকেও আসবে আরও 160 মেগাওয়াট বিদ্যুৎ। ইটকলের অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার কথা জানালেন এক উদ্যোক্তা। বাংলাদেশে বিদ্যুতায়ন হওয়ার জন্য একটা যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে শুধুমাত্র অর্থ দিয়েই নয়, বন্ধু হিসেবে অভিজ্ঞতা শেয়ার করার দিক দিয়েও ইটকলের অবস্থান ইজ পারহ্যাপস এট দ্য টপ। অন্যদিকে প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন মেয়াদে তাদের ঋণ সহায়তায় উদ্যোক্তাদের পাশাপাশি উপকৃত হচ্ছে বাংলাদেশ। প্রচুর ইনভেস্টমেন্ট লাগে পাওয়ার সেক্টর করার জন্য। এই প্রজেক্টগুলিকে ভায়াবল করার জন্য একটা লঙ্গার টার্ম লোনও প্রয়োজন হয়। যখন আমরা থাউজেন্ডস এন্ড থাউজেন্ড মেগাওয়াটের কথা বলছি, ইজ এ বিগ চ্যালেঞ্জ। তো আমরা লার্জ অ্যামাউন্ট লোন প্রোভাইড করে থাকি। যদি এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা প্রোভাইড করতে না পারতাম তাহলে গভর্নমেন্টের জন্য পাওয়ার কেনা খুব কষ্টসাধ্য হতো। তবে বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা বিভাগ পাওয়ার সেল বলছে, আগামীতে বড় প্রকল্পগুলোতে সুষম বিনিয়োগের জন্য প্রয়োজন ইটকলের মতো আরও আর্থিক প্রতিষ্ঠান। যখন বড় বেস লোড পাওয়ার প্ল্যান্ট, সেক্ষেত্রে ইটকল একা সম্ভব না। ডেফিনেটলি ইটকল সাপ্লিমেন্ট করতে পারে অল্প হলেও, কিন্তু এর কিন্তু ভূমিকা কিন্তু সাংঘাতিক হতে পারে। ইটকলের পাশাপাশি আমি মনে করি এই ধরনের অর্গানাইজেশন বাংলাদেশে আরও হওয়ার প্রয়োজনীয়তা ছিল বলেই এখন ইটকলের আদলে কিন্তু আরেকটা প্রতিষ্ঠান হয়েছে। এছাড়া বিদেশি ঋণ সমন্বয়ের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী কাঠামো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দেশের মঙ্গলজনক অবস্থান তৈরি করে বলেও মত নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত 3 বছর রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছিল সমুদ্রের বুকে জেগে থাকা ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিনেও। তবে এই বছর পর্যটন মৌসুমের শুরুতেই সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আবারও আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক পর্যটক। ফলে প্রাণ ফিরে পেয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, আর হাসি ফুটেছে দ্বীপবাসীর মুখেও। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে লাইন ধরে জাহাজে উঠছেন। গত 3 বছর এমন দৃশ্য দেখা যায়নি এই নৌরুটে। কিন্তু এবার শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভিড় করছেন পর্যটকরা। নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি এই দ্বীপটি। পর্যটকরা প্রকৃতিকে অনেক কাছ থেকে উপভোগ করার জন্য ছুটে আসেন নির্জন এই দ্বীপে। কক্সবাজারে দেখলাম, কিন্তু সেন্ট মার্টিন আসতেই শুরু হলো মানে আলাদা রকম ভালো লাগা। দেখা যায় যে বিভিন্ন দেশেই যাওয়া হয়, মালয়েশিয়া, থাইল্যান্ড, কিন্তু এটা কোনো অংশে বাইরের থেকে কম নয়। বাবা মার সাথে এখানে আসলাম, এসে তারপর দেখে আসলেই অনেক সুন্দর। প্রকৃতির অপার সৌন্দর্যটাকে আমরা উপভোগ করছি খুব কাছ থেকে, বিশেষ করে সূর্যাস্ত। কয়েকশো বছরের পুরনো এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বাস। এখানকার মানুষের প্রধান আয়ের খাত মাছ ধরা আর পর্যটন। তাই পর্যটক আসতে শুরু করায় দারুণ খুশি দ্বীপবাসী। আমরা চাই যে আমাদের সবসময় কি হ্রাস হোক, আমাদের সাধ্যমতো আমাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে যায়। ইদানিং আমাদের দোকানে বেচা বিক্রি বেশি হচ্ছে। আগের তো বিগত বছরটা আমাদের সেন্ট মার্টিনে হরতালের কারণে লোকজন আসতে পারে না। এভাবে যদি পর্যটক আসে আমাদের ব্যবসা অনেক ভালো হবে। পর্যটক সমাগম বাড়ায় গত 3 বছরের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে জানালেন সেন্ট মার্টিনের জনপ্রতিনিধি। এইভাবে আসতে থাকলে আমার মনে হয় এলাকার মানুষ খুব ইনকাম সোর্স দিক দিয়ে ডেভেলপ হবে, আরো উন্নতি হবে। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 200 মোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে, যেখানে 10,000 মানুষ থাকতে পারেন। সময় সংবাদ, কক্সবাজার।
দুপুরের সময় আরো থাকছে নীতিগত দুর্বলতা সহ নানা কারণে গতি নেই ইপিবির এক জেলা এক পণ্য রপ্তানি কর্মসূচিতে। নতুন বাজার ধরতে সহায়ক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারের পরামর্শ। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ ৮ বছর ধরে অকেজো পড়ে রয়েছে চাঁদপুর জেনারেল হাসপাতালের একমাত্র নো অ্যাম্বুলেন্সটি। এতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল পদ্মা ও মেঘনা নদী পার হচ্ছেন জেলার 10টি চরের হাজার হাজার রোগী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে। ফারুক আহমদের তথ্য এবং কৃষ্ণকান্ত দের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মা ও মেঘনার কোল জুড়ে রয়েছে চাঁদপুরের রাজরাজেশ্বর, মিয়ার বাজার, ঈশানবালা ও বাহিরচর সহ 10টি চর। এসব চরে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা চাঁদপুর জেনারেল হাসপাতাল। আর তাদের যাতায়াতের কথা বিবেচনায় রেখে 2007 সালে একটি নো অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কোনো চালক নিয়োগ না দেয়ায় বন্ধ রাখা হয় অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করায় অ্যাম্বুলেন্সটি এখন অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়েই নৌকা বা ট্রলারে উত্তাল পদ্মা ও মেঘনা নদী পারাপার হতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ট্রলারে আসতে দেখা গেছে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। বাচ্চা অসুস্থ, কিন্তু যদি একটা কিছু থাকতো তাহলে তাড়াতাড়ি আসতে পারতাম। এখন যদি আমাদের মনে করেন সিরিয়াস রোগী হয় তাহলে ওখানে আমাদের অনেক সমস্যা হয়। সরকারি একটা অ্যাম্বুলেন্স থাকতো তাহলে অনেক উপকার হইতো। অবশ্য সমস্যার সমাধানে চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আরেকটি নতুন নো অ্যাম্বুলেন্স সরবরাহ করার ফলে এই সমস্ত চালক পদায়ন, পথ সৃষ্টি, জ্বালানি সবকিছুর ব্যবস্থা লিখিতভাবে বিস্তারিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। জেলা পরিসংখ্যান ব্যুরোর হিসেবে পদ্মা মেঘনা নদী বেষ্টিত চাঁদপুরের 10টি চরের লোক সংখ্যা প্রায় 30,000। সময় সংবাদ, চাঁদপুর। 100 বছরের পুরনো পৌরসভা হবিগঞ্জে আজও লাগেনি উন্নয়নের ছোঁয়া। মাত্র 9.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভার কোনো কিছুই পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। শহরের রাস্তাগুলো শুরু হওয়ায় সপ্তাহ জুড়েই লেগে থাকে যানজট। আর শহর রক্ষার নামে হবিগঞ্জের প্রধান নদী খোয়াই শহরের বাইরে নিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হবিগঞ্জ প্রতিনিধি মিলন রশিদকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট। ছুটির দিন শুক্রবার দেশের শহরগুলোতে যানজট খুব একটা চোখে পড়ে না, কিন্তু হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় শুক্রবার সকালেই দেখা যায় তীব্র যানজট। শুধু চৌধুরীবাজার নয়, শহরের সর্বত্র এমন যানজট মানুষের নিত্যসঙ্গী। স্থানীয়দের অভিযোগ, রাস্তাগুলো ছোট হওয়ার কারণে যানজট হলেও ইজি বাইক আসার পর তা অসহনীয় পর্যায়ে চলে গেছে। যানজট আগে ছিল না, প্রায় 4-5 বছর যাবৎ আমরা এই যানজটের ভুগতেছি। এটার এক প্রধান কারণ টমটম। অল্টারনেটিভ যদি আরেকটা রাস্তা করে এই যানবাহনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই সমস্যা থেকে আমরা দূর করতে পারবো। পৌরবাসীর আরেকটি সমস্যা জলাবদ্ধতা। পুরনো খোয়াই নদীর অধিকাংশ স্থান ভরাট ও দখল হয়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে হবিগঞ্জ পরিণত হয় জলাবদ্ধতার শহরে। এই নদীটিকে কোথাও সরকারি স্থাপনা হয়েছে, কোথাও বেসরকারি স্থাপনা হয়েছে, কোথাও মৎস্য চাষের নামে পুরো নদীটিকেই দখল করে নেওয়া হয়েছে। পূর্বের জনপ্রতিনিধিরা কথা না রাখায় এমন দুর্ভোগ বলে অভিযোগ সাধারণ মানুষের। মশা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নাই। আমরা আশা করছি এবার নির্বাচনে যারা বিজয়ী হবেন এবং সেই বিজয়ী হইলে পরে হবিগঞ্জের সার্বিক উন্নয়ন হবে। আমাদেরকে যেন কোনো মেয়র স্বপ্ন শুধু দেখায় না, আমাদের যেন বাস্তবে রূপ আমাদের দেখা। 1881 সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার বর্তমান লোকসংখ্যা প্রায় 1 লাখ। প্রতি 5 বছর পর অনুষ্ঠিত হয় নির্বাচন, পরিবর্তন হয় জনপ্রতিনিধির। কিন্তু 100 বছরেও হবিগঞ্জবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। আগামী 30 তারিখে যিনি এই পৌরসভার মেয়র কিংবা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন, তিনি সত্যিকারভাবে মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা সকলের। আব্দুল আহাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। উন্নত প্রযুক্তি ও নীতিগত সহায়তার অভাব এবং পণ্যের গ্রেডিং নির্ধারণে ব্যর্থতা সহ নানা কারণে রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক জেলা এক পণ্য রপ্তানি কর্মসূচি অনেকটা পণ্যের তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষিভিত্তিক নতুন পণ্য রপ্তানি বাজার ধরতে হলে পণ্যের উৎপাদন বাড়ানো এবং মান নিশ্চিত করার পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও সক্ষমতা বাড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজারে শুইলি।
রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর রফতানি নির্ভরতা কাটাতে 2010 সালে ইপিবি এক জেলা এক পণ্য কর্মসূচি হাতে নেয়। এজন্য মাঠ পর্যায়ে জরিপ করে ঢাকার বাইরে 41টি জেলার জন্য স্থানীয় প্রযুক্তি ও কম পুঁজি নির্ভর কৃষি ও হস্তশিল্পজাত 14টি পণ্য নির্বাচন করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে সিলেটের আগরুড ও আগরাতর, দিনাজপুরের পাপড়, বান্দরবনের রাবার এই 3টি পণ্য ব্যাপকভাবে রফতানির জন্য ইপিবি কাজ শুরু করলেও নানা জটিলতায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এগ্রিকালচার বেসড প্রোডাক্টের ক্ষেত্রে মূল সমস্যা হলো যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের যে একরেজ প্রতি উৎপাদন ক্ষমতাটা আমাদের চাইতে বেশি, তাদের মতো হাইব্রিডে যে বা যেসব টেকনিক ইউজ করা সেগুলো করতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আমাদের যে কোয়ালিটি সম্পর্কে সার্টিফাইং এজেন্সিগুলো যেগুলো আছে সেগুলোরও সক্ষমতা বাড়াতে হবে। এই অর্থনীতিবিদের মতে এক জেলা এক পণ্য কর্মসূচি সফল করতে হলে অবকাঠামোগত সুবিধা নিশ্চিতের পাশাপাশি উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি, সহায়ক প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও প্রচারণা দরকার। সেই প্রমোট করাটা তখনই সম্ভব হবে পণ্যের মান নিয়ন্ত্রণ, পণ্য উৎপাদনের দক্ষতা, পণ্যের ব্যবসা বাড়ানোর ফান্ড, তার সাথে সাথে সরকারের ইনসেনটিভ, পাশাপাশি অবকাঠামোটা সাথে থাকে। তবে এ ব্যবসায়ী নেতার মতে রপ্তানির নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণ ইপিবির একার পক্ষে সম্ভব নয়। ওদের তো এত বাজেট নাই, ওদের এত লোকও নাই যে তারা জেলায় জেলায় গিয়ে ডেভেলপ করতে পারবে। সো দে উইল নিড চেম্বার অফ কমার্স টু জয়েন দেম to support their activities. বর্তমানে বাংলাদেশ থেকে 729টি পণ্য রফতানি হলেও 92% বৈদেশিক মুদ্রা আসে মাত্র 7টি খাত থেকে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ইন্ডাস্ট্রিয়াল বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত লৌহজাত দ্রব্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর বংশালে দোকানপাট বন্ধ রেখে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গুটি কয়েক ইন্ডাস্ট্রি বন্ড সুবিধার আওতায় লৌহজাত পণ্যের কাঁচামাল আমদানি করে অল্প দামে বাজারজাত করায় এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা। আর এজন্য সরকারও হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি করা হয়। এ সময় লৌহজাত শিল্পের আমদানি পর্যায়ে সব বন্ড সুবিধা বাতিল সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। স্পেনে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পিপলস পার্টি অধিকাংশ আসন পেয়ে জয়ী হলেও হারিয়েছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। পার্লামেন্টে 350 আসনের মধ্যে পিপলস পার্টি পেয়েছে 123টি আসন। কোনো দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় জোট সরকার গঠিত হতে যাচ্ছে স্পেনে। স্পেনের সাধারণ নির্বাচনের ভোট গণনা শেষে ক্ষমতাসীন পিপলস পার্টি অধিকাংশ আসন পেয়ে জয়ী হওয়ার পর উচ্ছ্বাসে উদ্বেল হয়ে ওঠে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোর সমর্থকরা। 29% জনসমর্থন নিয়ে পার্লামেন্টে রাজোয়ের দল পেয়েছে 123টি আসন। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 176টি আসন না পাওয়ায় স্পেনে এবার জোট সরকার অবশ্যভাবী। তবে সে জোট বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃত্বেই হবে নাকি দুইয়ের বেশি ছোট দলের সমন্বয়ে সম্পূর্ণ নতুন সরকার হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন চতুর্থ অবস্থানে থাকা সিউদাদানোসের সঙ্গে ক্ষমতাসীন পিপলস পার্টির জোট গঠনের সম্ভাবনাই বেশি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমি সরকার গঠনের চেষ্টা করব যাতে স্পেন একটা স্থিতিশীল সরকার পায়। আমাদের দল এখনো স্পেনের 1 নম্বর দল। 22% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজতন্ত্রী দল পিএসওই। তারা পেয়েছে 90টি আসন। এদিকে 20.6% ভোট পেয়ে 69 আসনে জয়লাভ করেছে নবগঠিত ব্যয় সংকোচন নীতির বিরোধী বামপন্থী দল পোদেমোস। ফল ঘোষণার পর দলের এক মুখপাত্র বলেন, তাদের এতগুলো আসন লাভের মধ্য দিয়ে স্পেনের রাজনীতিতে এক গুণগত পরিবর্তন সূচিত হয়েছে। স্পেনে দ্বিদলীয় রাজনীতির দিন শেষ। দেশ এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। 40টি আসন পেয়ে চতুর্থ অবস্থানে থাকা মধ্যপন্থী দল সিউদাদানোস পেয়েছে 13.9% ভোট। টানা 14 দিনের জমজমাট প্রচারণা শেষে রোববার স্পেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্পেনের বেকারত্ব, বৈষম্য ও দুর্নীতি দূরীকরণে এই নির্বাচনের ফলাফল জোরালো ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 2011 সালে সোশ্যালিস্ট পার্টিকে হারিয়ে ক্ষমতায় বসেন পপুলার পার্টির মারিয়ানো রাজোয়। শিরিন আক্তার, সময় সংবাদ। তুরস্কের নিরাপত্তা বাহিনীর অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে 40 সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে গেল 5 দিনে দেশটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে 100-এরও বেশি কুর্দি নিহত হলো।
তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু শনিবার এক ভাষণে বলেন, পিকেকে তার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে তা কোনোভাবেই মেনে নেবে না সরকার। গেল বুধবার থেকেই তুরস্কে কুর্দি এবং সরকার বিরোধীদের ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। প্রায় 10,000 তুর্কি সেনা সদস্য এই অভিযানে অংশ নিয়েছে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার পিএসএল এর নিলাম অনুষ্ঠানে করাচি কিংস প্রায় 1,50,00,000 টাকায় কিনে নেয় প্লাটিনাম গ্রুপের খেলোয়াড় সাকিবকে। আইপিএল বিগ ব্যাশের মতো এবার পিএসএল কাঁপাবেন বাংলাদেশের সাকিব আল হাসান। রোববার নিলামে করাচি কিংস আইকন শোয়েব মালিকের পর বেছে নেয় সাকিবকে। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে পিএসএল এর প্লাটিনাম গ্রুপে জায়গা করে নিয়েছিলেন সাকিব। এখন পর্যন্ত 38টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 843 রান ও 45টি উইকেট নিয়েছেন টি-20তে বিশ্বসেরা এই অলরাউন্ডার। 5টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে 2016 এর 4 ফেব্রুয়ারি দুবাইয়ে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 14 বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী রাখা যাবে না, দিতে হবে 4 মাসের মাতৃত্বকালীন ছুটি। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। বেগম জিয়ার অনুপস্থিতিতে চলল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। এখনো সুস্থ হননি তিনি, আদালতকে জানালেন আইনজীবী। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট পৌর নির্বাচনের প্রচারণা। এখনো সক্রিয় বিদ্রোহী প্রার্থীরা। সরকার প্রধানের হস্তক্ষেপ কামনায় ইসির ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। মহাসড়কে ঝুঁকিপূর্ণ 3 চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মানছেন না কেউই। নানা অজুহাত চালকদের। সীমাবদ্ধতার কথা বলছে হাইওয়ে পুলিশ। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতির সমালোচনা করলেন মার্কিন সাংবাদিক লিয়ার লেভিন। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।